ক্লাস 10-এর একটি ছোট এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের ক্লাস 10-এ মাধ্যমিকের জন্য কিছু শর্ট কোশ্চিন আসে আর কিছু 2-1 নম্বরের কোশ্চিন এসে থাকে। আর এই চ্যাপ্টার থেকে ক্লাস 10-এর জন্য কোনো নিউমেরিক্যাল প্রবলেম আসে না। সেই জন্য এই চ্যাপ্টার যদি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আশা করি কোথাও কোনো প্রবলেম থাকবে না। তো অ্যাকচুয়ালি যে তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াস তোমরা ক্লাস 9-এ পড়েছো যে অ্যাকচুয়ালি পরমাণু কি। পরমাণু দুটি অংশ নিয়ে গঠিত হয়, একটাকে বলে নিউক্লিয়াস আর আরেকটাকে বলা হয় ইলেকট্রন মহল। তাহলে পরমাণু নিউক্লিয়াস বলতে কি বোঝায়? যে পরমাণু যে অংশে প্রোটন এবং নিউট্রন আবদ্ধ হয়ে থাকে, এবং কার জন্য? অবশ্যই সেটা নিউক্লিয় বলের জন্য, তাই তো? এজন্য ক্লাস 9-এ পড়েছো যে কোনো পরমাণুর দুটি অংশ, একটাকে বলে নিউক্লিয়াস যেটা সব থেকে ভারী অংশ এবং যেটা খুব ক্ষুদ্র পরিসরে থাকে, এবং এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন খুব ধীরভাবে নিউক্লিয় বলের প্রভাবে আবদ্ধ হয়ে থাকে, এবং ওর চারিপাশে যে অনেক যে ফাঁকা স্থান জুড়ে যে ইলেকট্রনগুলি বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়ায়, তবে সেই অঞ্চলকে আমরা বলি ইলেকট্রন মহল। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই চ্যাপ্টারের নাম কি? পরমাণু নিউক্লিয়াস। কিন্তু এই পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের নাম, কিন্তু এখান থেকে আমাকে যেটা মেন টপিক করতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। সেটা আমাকে মেন যে টপিক করতে হবে সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা যাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি, এটাই এখানকার মেন। যে অ্যাকচুয়ালি তোমরা ভাবতে পারো যে চ্যাপ্টারের নাম পরমাণু নিউক্লিয়াস, কিন্তু আমরা পড়ছি তেজস্ক্রিয়তা। কেন? কারণ এই কারণেই যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণই পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। যে তোমাদের চ্যাপ্টারের নাম আছে পরমাণু নিউক্লিয়াস, কিন্তু এই চ্যাপ্টারের প্রধান বিষয় হচ্ছে তেজস্ক্রিয়তা, যাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি। তো তোমাদের মনে হতে পারে যে চ্যাপ্টারের নাম এটা, বাট আমাদের মেন টপিক তেজস্ক্রিয়তা কেন? কারণ তেজস্ক্রিয়তাই হলো ওই পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। এবং কেন ঘটনা সেটাও আমি তোমাদের সামনে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে দেবো। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তাহলে এই তেজস্ক্রিয়তা, তাই তো? এই তেজস্ক্রিয়তা কি সেটা বলার আগে তোমাদের কিছু এর হিস্টোরিক্যাল ঘটনা বলি যে অ্যাকচুয়ালি সেটা সাল ছিল 1896 সাল। কত? 1896 খ্রিস্টাব্দ। এই সালে একজন বিজ্ঞানী ছিল হচ্ছে অরি বেকারেল। এবং তার আগে বলে দিই যে আমাদের এই সায়েন্সে অনেক কিছু আবিষ্কার হয়েছে যেটা আবিষ্কৃত হওয়ার কথা না। মানে অ্যাকচুয়ালি যে মানে অপ্রত্যাশিতভাবে ওই জিনিসটা আবিষ্কার হয়ে গেছে। যে অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা একটা অন্য ধারণা বা অন্য জিনিসের সন্ধান করছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে অনেক কিছু ঘটনায় আবিষ্কার হয়ে গেছে আমাদের সায়েন্সে। তার মধ্যে এই অপ্রত্যাশিতভাবে যে জিনিসটা আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা। ঠিক সেরকম ভাবে যে আমাদের বিজ্ঞানে বা সায়েন্সে যে এই তেজস্ক্রিয়তা অপ্রত্যাশিতভাবে আবিষ্কার হয়ে গেছে, এবং সেটা অ্যাট ফার্স্ট অবজারভেশন কে করেছিলেন? 1896 খ্রিস্টাব্দে অরি বেকারেল। যে অ্যাকচুয়ালি অরি বেকারেল 1896 খ্রিস্টাব্দে ওনার কাছে এক ধরনের যৌগ ছিল, যে যৌগের নাম হচ্ছে ইউরেনিয়াম। যে যৌগের নাম হচ্ছে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট। ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট। এই যে অ্যাকচুয়ালি
যে অ্যাকচুয়ালি অরি বেকারের তেজস্ক্রিয়তা সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। উনি একটা আলাদা জিনিসের জন্য, আলাদা জিনিসের সন্ধানের জন্য উনি বিভিন্ন পরীক্ষা করছিলেন। তো সেই পরীক্ষার জন্য ওনার কাছে একটা যৌগ ছিল, সেই যৌগের নাম কি? ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট। এই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটকে একটা কাগজের মধ্যে উনি রেখে দিয়েছিলেন এবং উনি লক্ষ্য করলেন যে সেই যে কাগজটা, সেই কাগজটা পুড়ে গেছে এবং কাগজটা পুড়ে গেছে এবং ওই কাগজের চারিদিকে যে কালো কালো বিভিন্ন, যে অ্যাকচুয়ালি কাগজ পুড়ে গেলে যেমন কালো যেমন আস্তরণ পড়ে যায়, ঠিক তেমনই একটা কালো একটা প্রতিপ্রভা বা অ্যাকচুয়ালি কালো অংশের সৃষ্টি হয়ে গেছে। যে অ্যাকচুয়ালি তখন উনি ভাবলেন যে ওই কাগজটা ওরকম কালো কালারের কেন হয়ে গেল, বা অ্যাকচুয়ালি ওখান থেকে এমন কি জিনিস নির্গত হয়েছে যার জন্য ওই কালো কাগজ কালো হয়ে গেছে বা পুড়ে গেছে। এবার প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি, এবং উনি এটাও ভাবলেন যে আমি তো কোনো এক্সট্রা কোনো সোর্স অ্যাপ্লাই করিনি, বা অ্যাকচুয়ালি ওই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট যে কাগজে আছে ওই কাগজে আমি এক্সট্রা কোনো বাহ্যিকভাবে আমি কোনো তাপ প্রয়োগ করিনি। তাহলে তাপ প্রয়োগ না করা সত্ত্বেও ওই কালো কাগজের এরকম কেন কালার হয়ে গেল, বা অ্যাকচুয়ালি যে তাহলে এই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের মধ্যে এমন কি ধর্ম আছে যার জন্য ওই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের মধ্যে এমন কি ধর্ম আছে যে ধর্মটা ওই কালো কাগজকে পুড়িয়ে দিল। এখান থেকে যে ওনার যে টার্গেট ছিল আলাদা কিছু, কিন্তু এই কাগজটা কেন পড়ে গেল এরই যখনই কারণ ব্যাখ্যা করতে চাইলো তখনই এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি প্রমাণিত হলো বা এটা আবিষ্কৃত হলো। তাহলে এবং তার মানে আমরা বলতে পারি যে 1896 খ্রিস্টাব্দে অরি বেকারেল এক ফার্স্ট ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট যৌগ থেকে উনি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। কি বললাম যে 1896 খ্রিস্টাব্দে অরি বেকারেল এক ফার্স্ট ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট এই যৌগ থেকে তিনি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এবং তার ঠিক পরবর্তী সময়ে বা কিছুদিন পর আবার দুজন দম্পতি, ওই দুজন দম্পতির নাম হচ্ছে পিয়ের কুরি ও মেরি কুরি, এনারা এবার কি করলো, এনারাও আবার এই ইউরেনিয়ামেরই তেজস্ক্রিয়তার মতনই ওনারও আবার সেম ঘটনা লক্ষ্য করলেন। কার ক্ষেত্রে? সেম ঘটনা লক্ষ্য করলেন হচ্ছে পোলোনিয়াম, উনি লক্ষ্য করলেন পোলোনিয়াম এবং হচ্ছে রেডিয়ামের ক্ষেত্রে, তাই তো? যে অ্যাকচুয়ালি 1896 খ্রিস্টাব্দে অরি বেকারেল অ্যাট ফার্স্ট ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের যে যৌগ, ওর যৌগকে কাগজ দিয়ে মুড়ে রাখার জন্য ওই যৌগ যে ধর্মের জন্য ওই কালো কাগজকে পুড়িয়ে দিল, তাহলে সেই ধর্মটাই কি ওই ইউরেনিয়াম যে পদার্থ ওর হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে 1896 খ্রিস্টাব্দে অরি বেকারেল অ্যাট ফার্স্ট ইউরেনিয়াম পটাশিয়াম সালফেটের যৌগ থেকে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এবং ঠিক তার পরবর্তী মুহূর্তে দম্পতি, যে কি বললাম, পিয়ের কুরি ও মেরি কুরি, এই পিয়ের কুরি এবং মেরি কুরি ওরাও দেখলেন যে শুধুমাত্র ইউরেনিয়ামই যে এরকম ধর্ম দেখায় না, ইউরেনিয়াম ছাড়াও এই পোলোনিয়াম এবং রেডিয়াম এরাও ঠিক একই রকমই ধর্ম দেখাচ্ছে যে ধর্মটা ইউরেনিয়াম দেখিয়েছিল। তার মানে আমরা বলতে পারবো যে মানে পরবর্তী সময়ে যে দম্পতি, যে পিয়ের কুরি এবং মেরি কুরি, এই দম্পতিরা আবার এই পোলোনিয়াম এবং রেডিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন এবং এখান থেকেই আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হয়ে গেল সায়েন্সে। তাহলে সেটা কি? আমাদের তেজস্ক্রিয়তা। এবং এখান থেকে এবার হচ্ছে বিভিন্ন রিসার্চ শুরু হয়ে গেল এবং এই রিসার্চের মাধ্যমে দেখা গেল যে এই পোলোনিয়ামের যে তেজস্ক্রিয়তা সেটা ইউরেনিয়ামের থেকে প্রায় 1000 গুণ বেশি। তার মানে
এটা প্রায় 1000 গুণ বেশি। আর এই ইউরেনিয়ামের থেকে যে রেডিয়াম, এর তেজস্ক্রিয়তা প্রায় 10 লক্ষ গুণ বেশি। কত বললাম? 10 লক্ষ। 1 2 3 4 5 6 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই তো 10 লক্ষ। তাহলে যে অ্যাকচুয়ালি এভাবেই তেজস্ক্রিয়তা জাস্ট কিছুই না, যে এটা একটা অপ্রত্যাশিতভাবে এটা আবিষ্কার হয়ে গেছে। তাহলে 1896 খ্রিস্টাব্দে অ্যাট ফার্স্ট এই ধর্ম, কোন ধর্ম? এই তেজস্ক্রিয়তা ধর্ম লক্ষ্য করলেন তার কাছ থেকে, এই ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট থেকে। তাহলে অ্যাট ফার্স্ট 1896 খ্রিস্টাব্দে অরি বেকারের ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। এবং পরবর্তী সময় যে কুরি দম্পতি, যে পিয়ের কুরি এবং মেরি কুরি, এনারা আবার এই পোলোনিয়াম এবং রেডিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করলেন এবং দেখলেন যে শুধুমাত্র ইউরেনিয়াম একাই এই তেজস্ক্রিয়তা ধর্ম দেখাচ্ছে না, ঠিক ওরই মতন পোলোনিয়াম এবং রেডিয়াম এরাও সেম ধর্ম দেখাচ্ছে। এবং এখান থেকে রিসার্চ শুরু হলো, এখান থেকে আমরা এবার এগোবো এবং এরপর কি কি হবে না হবে সেটা আমরা জানবো। এবং এটাও রিসার্চের মাধ্যমে দেখা যায় যে এই পোলোনিয়ামের যে তেজস্ক্রিয়তা সেটা ইউরেনিয়ামের থেকে 1000 গুণ, এবং রেডিয়াম এর তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের থেকে প্রায় 10 লক্ষ গুণ, তাই তো? তাহলে এবার আমরা যে এখান থেকে বলছি তেজস্ক্রিয়তা, এই রেডিও অ্যাক্টিভিটি, তাহলে অ্যাকচুয়ালি এই তেজস্ক্রিয়তা মানে কি, বা অ্যাকচুয়ালি এই তেজস্ক্রিয়তা ধর্ম কারণটা কি, তাই তো? যে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি যে বলছি এতবার তেজস্ক্রিয়তা, তাহলে এই তেজস্ক্রিয়তা মানে কি, বা এই তেজস্ক্রিয়তার কারণ কি, বা অ্যাকচুয়ালি কেন ওই ইউরেনিয়াম বা ওই পোলোনিয়াম বা ওই রেডিয়াম এরা তেজস্ক্রিয়তা দেখায়। এবং এছাড়াও তোমাদের আরো বলে দিই যে এছাড়াও এই ইউরেনিয়াম, পোলোনিয়াম এবং রেডিয়াম ছাড়াও আরো কিছু ভারী মৌলেরও তেজস্ক্রিয়তা ধর্ম দেখা গেছে। সেটা এক নম্বর কি? থোরিয়াম। একে কি বলে? থোরিয়াম। তারপর হচ্ছে পিইউ, প্লুটোনিয়াম হলো। তারপর আবার আছে এনপি, নেপচুনিয়াম। হ্যাঁ, যে এছাড়াও যে ওই ইউরেনিয়াম, পোলোনিয়াম এবং রেডিয়াম ছাড়াও আরো এই থোরিয়াম, প্লুটোনিয়াম, নেপচুনিয়াম এইসব ভারী মৌলগুলিও তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করেছে। এবং এগুলো কি? এগুলো আমাদের ভারী মৌল, এগুলো ভারী, যারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। এছাড়াও আরো কিছু হালকা মৌল আছে। হালকা মৌল কি? C614 এবং পটাশিয়াম 1940। যে এগুলো কি হচ্ছে? হালকা। এগুলো এই যে হালকা মৌল কি, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এবং এগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। সেই জন্য তার মানে কি লিখলাম? একটা C614 এবং পটাশিয়াম 1940। তাহলে এরাও কি আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, কিন্তু এরা হালকা। তাহলে থোরিয়াম, প্লুটোনিয়াম এবং নেপচুনিয়াম এই তিনটা কি? ভারী তেজস্ক্রিয় মৌল। এবং এই কার্বনের C14 আইসোটোপ এবং পটাশিয়াম 1940 এটাও কি যে আইসোটোপ, সেটাও কি আমাদের হচ্ছে একটা হালকা তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে এবং এটা আমাদের কাজে লাগবে। এটা সেটা আমরা লিখলাম, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এবার এই যে বলছি যে এতবার বলছি তেজস্ক্রিয়তা, তাহলে এই তেজস্ক্রিয়তা বলতে কি বোঝায়? যে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা ধর্ম, তেজস্ক্রিয়তা একটা যে ধর্ম, তাই তো? যে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা বলতে বোঝায়, খুব মন দিয়ে বুঝবে, তেজস্ক্রিয়তা বলতে বোঝায় যে ধর্মের প্রভাবে অস্থায়ী, এটাই ইম্পর্টেন্ট, যে অস্থায়ী, এটা বলতেই হবে। আনস্টেবল, যে ধর্মের প্রভাবে অস্থায়ী বা আনস্টেবল মৌলের নিউক্লিয়াস, অবশ্যই নিউক্লিয়াস। কেন? যে তেজস্ক্রিয়তা সম্পূর্ণ পরমাণু নিউক্লিয়াসেরই ঘটনা। আমি এটাও ব্যাখ্যা দেবো, সেই জন্য দেখতে থাকো। যে ধর্মের প্রভাবে অস্থায়ী
অস্থায়ী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত অবিরাম গতিতে এক অদৃশ্য বিকিরণ কোনো বাহ্যিক কারণ ছাড়াই যে ধরনের প্রভাবে অস্থায়ী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত অবিরাম গতিতে এক অদৃশ্য বিকিরণ কোনো বাহ্যিক কারণ ছাড়াই নিঃসরণ ঘটে এবং মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়। একেই এই যে ধর্মকে বা এই ধর্মকেই মৌলের তেজস্ক্রিয়তা বলে। তাহলে কি লিখলাম যে তেজস্ক্রিয়তা কি, যে ধর্মের প্রভাবে অস্থায়ী মৌল যারা আনস্টেবল, অবশ্যই আনস্টেবল এই ওয়ার্ড লিখতেই হবে, এবং এই যে অস্থায়ী এবং এই ওয়ার্ডের মধ্যেই এই তেজস্ক্রিয়তার কারণ লুকিয়ে আছে। তাহলে যে ধর্মের প্রভাবে অস্থায়ী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত অবিরাম গতিতে এক অদৃশ্য বিকিরণ কোনো বাহ্যিক কারণ ছাড়া, এটাও ইম্পর্টেন্ট, যে কোনো বাহ্যিক কারণ ছাড়াই নিঃসরণ ঘটে। কি এক ধরনের অদৃশ্য রশ্মি, হ্যাঁ, যে অদৃশ্য বিকিরণ কোনো বাহ্যিক কারণ ছাড়া নিঃসরণ ঘটে এবং মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়। এবং মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়। এই ধর্মকে কি বলে? তেজস্ক্রিয়তা। এবং তোমাদের ফার্স্টেই বলেছি যে চ্যাপ্টারের নাম পরমাণু নিউক্লিয়াস, কিন্তু আমরা পড়ছি কি তেজস্ক্রিয়তা। কেন? এবং তোমাকে এটাও বলেছি যে তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। সেই জন্য কি, আরে অ্যাকচুয়ালি নিউক্লিয়াস চেঞ্জ করলে কি মৌল চেঞ্জ করবে। কেন? অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা আছে, দেখো হাইড্রোজেন কত হয় প্রোটন সংখ্যা 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, তাই তো? যে অ্যাকচুয়ালি এই 1 2 3 4 5 আরো আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হলো ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। যাই হোক, যে তোমাদের এই প্রত্যেকটা যে এলিমেন্ট আছে, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট এটা হাইড্রোজেন বা এটা হিলিয়াম বা এটা লিথিয়াম, তাহলে এটা হাইড্রোজেন, এটা হিলিয়াম, এটা লিথিয়াম, এটা কে নির্দেশ করছে? একমাত্র পরমাণুর মধ্যে বা পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত পরমাণু ক্রমাঙ্ক। যে নিউক্লিয়াস যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা বলবো কি, যে ওই মৌল অন্য মৌলতে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে যেহেতু আমাদের এক্ষেত্রে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়, যেমন তোমরা জানো যে সোডিয়াম, যদি বলা হয় সোডিয়াম কত, সোডিয়াম হয় 11, তাই তো? সোডিয়ামে কত হয়? সোডিয়াম হয় 11, সোডিয়ামে কত হয় 11। তাহলে ওর প্রথম কক্ষে কয়টা আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাই তো? এবং কিছু আছে নিউট্রন। ওদের প্রথম কক্ষে কটা আছে ইলেকট্রন? 2টা। সেকেন্ড কক্ষে কটা আছে ইলেকট্রন? 8টা। 1 2 3 4 5 6 7 এই 8, 3 4 5 6 7 8।
এবং লাস্ট কক্ষপথে কটা আছে? একটা, তাই তো? 2, 8, 10 প্লাস 11। তাহলে এবার যদি বলা হয় এই সোডিয়ামের তার ইলেকট্রন মহলের পরিবর্তন ঘটছে, মানে যদি বলি যে এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে চলে এসছে, যদি বাইরে বেরিয়ে চলে আসে তাহলে একে আমরা কি লিখি? Na+। এবং সেটা তোমরা যখন তোমাদের পড়ানো হয়েছিল যে তড়িৎ যোজ্যতা, তখন তোমরা এটা তোমরা জেনেছো, তাই তো? যে Na+, যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন গ্রহণ করে। তাহলে এই সোডিয়াম 11, তাহলে এ যদি ইলেকট্রন বর্জন করে দেয় তাহলে ওর তাহলে কি হবে? Na+ হয়ে যাবে। তার মানে কি, যদি ইলেকট্রন মহল চেঞ্জ করে, কিন্তু যদি নিউক্লিয়াসের পরিবর্তন না করে, কি বললাম? যে নিউক্লিয়াসের পরিবর্তন না করে যদি শুধু ইলেকট্রন মহল চেঞ্জ করে, তাহলে কি বলবো? তাহলে ওই সোডিয়ামই থাকবে, শুধুমাত্র কি হয়ে যাবে? সোডিয়াম আয়ন হয়ে যাবে। সোডিয়াম আয়ন কি হবে? প্লাস আয়ন হয়ে যাবে, ধনাত্মক আয়ন হয়ে গেছে, তাই তো? যে অ্যাকচুয়ালি যে ইলেকট্রন মহল চেঞ্জ করলে, কি বললাম? যে ইলেকট্রন মহলের যদি ইলেকট্রন চেঞ্জ করে তাহলে ওই মৌলের কোনো রূপান্তর ঘটবে না, মানে ওই মৌল অন্য মৌলে রূপান্তরিত হবে না, শুধুমাত্র কি ওই মৌলের রাসায়নিক ধর্ম পরিবর্তন হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু, যে কোনো পরমাণু যদি ইলেকট্রন মহল চেঞ্জ করে, শুধুমাত্র ইলেকট্রন মহল চেঞ্জ করলো, তাহলে ওই সোডিয়ামটা সোডিয়ামই থাকবে। কেন? নিউক্লিয়াস চেঞ্জ করেনি। কেন? নিউক্লিয়াস চেঞ্জ করলেই তার মৌলের পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ করবে, তার মানে ওই পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ করলে মৌলের অন্য মৌলতে রূপান্তরিত হবে। একে আমরা কি বলি? মৌলান্তর ঘটবে, মৌলান্তর। কিন্তু তাহলে এই কোন অ্যাটমের যদি নিউক্লিয়াসের পরিবর্তন না করে শুধুমাত্র ইলেকট্রন মহল চেঞ্জ করে, তাহলে ওই মৌলের পরিবর্তন না ঘটে শুধু রাসায়নিক যে ধর্ম সেটা চেঞ্জ করবে। কিন্তু যদি নিউক্লিয়াসের পরিবর্তন ঘটে তাহলেই একমাত্র মৌল অন্য মৌলে রূপান্তরিত হবে। তার মানে তাহলে কি বলেছে? তাহলে আমি কি বললাম? যে ইলেকট্রন চেঞ্জ করলে মৌলের পরিবর্তন ঘটবে না, শুধু তার রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটবে। কিন্তু যদি নিউক্লিয়াস চেঞ্জ করে তাহলে ওর মধ্যে কি প্রোটন সংখ্যা চেঞ্জ করবে, তাহলে ওই মৌলটা অন্য মৌলে রূপান্তরিত হবে। তাহলে তেজস্ক্রিয়তায় যে এই তেজস্ক্রিয়তা এমন একটা ধর্ম যে ধর্মতে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়। তাহলে অন্য মৌলে রূপান্তরিত হওয়া মানে কি? ইলেকট্রন চেঞ্জ হওয়া নাকি নিউক্লিয়াস পরিবর্তন করা? নিউক্লিয়াস পরিবর্তন করা। তাহলে যেহেতু তেজস্ক্রিয়তা ধর্মে দেখা গেছে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়েছে, তার মানে মৌলের তার নিউক্লিয়াসের চেঞ্জ ঘটেছে। তার মানে তেজস্ক্রিয়তা অবশ্যই কার ধর্ম? পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম, তাই তো? যে যেহেতু তেজস্ক্রিয়তা ধর্মে একটা মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়, সেহেতু আর এখান থেকে বলা যায় যে মৌলের ইলেকট্রন মহলের চেঞ্জ কি হয়েছে দেখবো না, মেন কি? তাহলে অবশ্যই তার নিউক্লিয়াসের চেঞ্জ অবশ্যই ঘটেছে। কারণ নিউক্লিয়াস চেঞ্জ হলেই কি ওই মৌল অন্য মৌলতে রূপান্তরিত হবে। তাহলে এই তেজস্ক্রিয়তা ধর্মে মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়, অন্য মৌলে রূপান্তরিত হওয়ার জন্য তাহলে পরমাণু এটা নিউক্লিয়াসের ধর্ম। তাহলে তেজস্ক্রিয়তা মানে কি? পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। তোমাদের এটা 1 নম্বরের এমসিকিউতে বা সত্য মিথ্যা যেসব কোশ্চেন আসে ওখানে কিন্তু আসতে পারে। তাহলে কি বললাম? যে তেজস্ক্রিয়তায় যেহেতু একটি মৌল অপর মৌলে রূপান্তরিত হয়, সেহেতু তেজস্ক্রিয়তা পরমাণু নিউক্লিয়াসের ধর্ম, ইলেকট্রন মহলের ধর্ম না। তেজস্ক্রিয়তা পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। কেন? নিউক্লিয়াস পরিবর্তন হলেই একটি মৌল অপর মৌলে রূপান্তরিত হয় এবং এক্ষেত্রে মৌলের রূপান্তর ঘটে। তাহলে অবশ্যই এক্ষেত্রে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটছে। তাহলে কার জন্য? এই তেজস্ক্রিয়তা ধর্মের জন্য। তাহলে তেজস্ক্রিয়তা কি? পরমাণুর নিউক্লিয়াসের ধর্ম। তাহলে তোমরা বুঝতে পারলে। তাহলে এবং তোমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানতে হবে, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আনস্টেবল এলিমেন্ট,
এই অস্থায়ী মৌল বলতে কি বোঝাচ্ছে, বা অ্যাকচুয়ালি এই অস্থায়ী মৌল যদি বুঝতে পেরে যাও তাহলেই তোমরা তেজস্ক্রিয়তা তোমরা ইজিলি বুঝতে পারবে, আরো ইজিলি, যে তেজস্ক্রিয়তা কি অ্যাকচুয়ালি বা কেন হচ্ছে। এই অস্থায়ী মৌলের মধ্যেই লুকিয়ে আছে এই তেজস্ক্রিয়তার কারণ, তাই তো? তাহলে এবার যদি বলা যায় যে তেজস্ক্রিয়তার কারণ, তেজস্ক্রিয়তার কারণ, তাহলে কি বললাম যে তেজস্ক্রিয়তার কারণ। তাহলে এবার মন দিয়ে বুঝো, তুমি ধরো যে এটা আমার নিউক্লিয়াস, কেন? তোমরা অলরেডি জেনে গেলা বা জেনে গেছো যে তেজস্ক্রিয়তা মানে পরমাণু নিউক্লিয়াসের ঘটনা। তাই তুমি ধরো যে এটা আমাদের অনলি নিউক্লিয়াস, এটা আমাদের অনলি নিউক্লিয়াস, তাই তো? তাহলে এর মধ্যে কি আছে? এর মধ্যে সাপোজ কিছু আছে প্রোটন আর কিছু আছে নিউট্রন, তাই তো? প্রোটন মানে প্লাস চার্জ আর নিউট্রন মানে ও নিস্তড়িত, তাই তো? তাহলে তুমি ধরো যে এটা আছে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে কারা আছে? ধনাত্মক আধান আছে এবং কিছু নিস্তড়িত আধান আছে। এবং তোমরা ক্লাস 9-এ পড়েছো যে এই নিউক্লিয়াসের মধ্যে শুধুমাত্র প্লাস চার্জ থাকা সত্ত্বেও এরা পরস্পরকে, প্রত্যেকটা প্লাস চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এই নিউক্লিয়াসটা ভেঙে দিচ্ছে না। কেন? কেন তোমরা জানো যে দুটি ধনাত্মক আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে যে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসে কে আছে? শুধুমাত্র আছে প্রোটন যে প্লাস চার্জ, আর একজন কে আছে নিউট্রন যে নিস্তড়িত নিউট্রাল। তার মানে এই টোটাল যে নিউক্লিয়াসটা কি ধনাত্মক আধানগ্রস্ত কণাগুলি আছে। তাহলে প্রত্যেকটা ধনাত্মক আধানগ্রস্ত কণা, প্রত্যেকটি ধনাত্মক আধানগ্রস্ত কণা কি করবে? ওরা তো পরস্পরকে বিকর্ষণ করবে। কিন্তু বিকর্ষণ না করেও এই নিউক্লিয়াস কেন ওরা দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে? এর কারণ তোমরা পড়েছো ক্লাস 9-এ, কেন নিউক্লিয়াসের মধ্যে এক ধরনের তীব্র নিউক্লিয় বল কাজ করে, তাই তো? তাহলে এটা আমাদের আছে নিউক্লিয়াস, এর মধ্যে কিছু প্রোটন আর কিছু নিউট্রন আছে, এবং এরা এক্ষেত্রে এই নিউক্লিয়াসটা খুব দৃঢ়ভাবে ওরা আবদ্ধ হয়ে আছে। কেন? কারণ এদের মধ্যে নিউক্লিয় বল কাজ করছে, তাই তো? তাহলে এদের মধ্যে যদি প্রবল, আরে প্রত্যেকটা প্লাস প্লাসের যে বিকর্ষণ বল, এখানে বিকর্ষণ বল কাজ করছে, এটাই মনে বুঝো। এই নিউক্লিয়াসের মধ্যে প্লাস প্লাস বিকর্ষণ বল কাজ করছে, আবার যে ওদের মধ্যে যে তীব্র নিউক্লিয় বল সেটাও কাজ করছে। কিন্তু এক্ষেত্রে যে নিউক্লিয় যে বলের মানটা, যে তীব্র যে নিউক্লিয় বলের মানটা সেটা অত্যাধিক বেশি, ফলে এই নিউক্লিয়াস ভাঙতে পারছে না। ফলে এরা কি এরা এখন স্টেবল মানে স্থায়ী, তাই তো? কি বললাম? যদি বলা যায় যে নিউক্লিয় বল মাছ গ্রেটার দেন কত? বিকর্ষণ বল। কেন? অ্যাকচুয়ালি কি যে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করছে, কিন্তু এদের মধ্যে আবার কি ওই নিউট্রন প্রোটনে এবং প্রোটন নিউট্রনে কি রূপান্তরিত হওয়ার জন্য যে মিশ্রণ কণা থাকে, ওর জন্য এর মধ্যে আবার তীব্র নিউক্লিয় বলও কাজ করছে। কিন্তু যদি বলা যায় যে এদের মধ্যে এই বিকর্ষণ বল অপেক্ষা নিউক্লিয় বলের মানটা অত্যাধিক যদি বেশি হয়, তাহলে এই নিউক্লিয়াসকে ভাঙার ক্ষমতা নাই, মানে কি টেন্ডেন্সি নাই, তাই তো? কেন? এদের মধ্যে কি নিউক্লিয় বল এতটা বেশি, ফলে ওটা খুব দৃঢ়ভাবে আকৃষ্ট হয়ে আছে। তাহলে এ স্টেবল। কিন্তু যদি দেখা যায়, যদি এর উল্টাকে ঘটে যায়, যদি দেখা যায় যে এই বিকর্ষণ বলের মান, তাহলে বিকর্ষণ বল গ্রেটার দেন নিউক্লিয় বল, তাই তো? যদি দেখা যায় এই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রিয়াশীল যে বিকর্ষণ বলের মানটা নিউক্লিয় বল থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে এই নিউক্লিয়াস কি করবে? ওরা আবার ভাঙতে চাইবে। কেন? একজন নিউক্লিয় বল ওকে আটকানোর চেষ্টা করছে, আর প্লাস প্লাস বিকর্ষণ বলকে ভাঙার চেষ্টা করছে।
যদি দেখি নিউক্লিয় বল অনেক বেশি, তাহলে ও সম্পূর্ণ স্টেবল, ও স্থায়ী, ওর ভাঙার চান্স নাই, মানে ও বিভাজিত হওয়ার চান্স নাই, মানে ও মৌল রূপান্তরিত হওয়ার কোনো চান্স নাই। কিন্তু যদি দেখা যায় এই নিউক্লিয়াসের মধ্যে ক্রিয়াশীল নিউক্লিয় বল অপেক্ষা প্রোটন প্রোটন বিকর্ষণ বলটা যদি বেড়ে যায়, তাহলেই ওদের মধ্যে কি হবে, এবার ওদের মধ্যে একটা ভাঙার টেন্ডেন্সি শুরু হয়ে যাবে। তাহলেই যেই সব মৌলের নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয় বল অপেক্ষা বিকর্ষণ বলের মাত্রা বেশি, সেই সব মৌলই কি ওরা বিকর্ষণ হচ্ছে বেশি, তার মানে কি, তাহলে এবার ওদের আকর্ষণ অপেক্ষা বিকর্ষণটা বেশি, তাহলে কি হবে, তাহলে এবার ভাঙার টেন্ডেন্সি শুরু হয়ে যাবে। তাহলে তখনই কি ওদের মধ্যে এবার গন্ডগোল শুরু হয়ে যাবে, কারণ ভাঙার টেন্ডেন্সি হচ্ছে, তার মানে এই নিউক্লিয়াসটা এখন কি হবে, আনস্টেবল মৌল বা আনস্টেবল এলিমেন্ট। তাহলে যদি তোমরা বলো যে এই তেজস্ক্রিয়তার কারণ কি, তাহলে তেজস্ক্রিয়তার কারণকে একমাত্র আনস্টেবল এলিমেন্ট, তাহলে আনস্টেবল এলিমেন্ট বলেই কি ওরা তেজস্ক্রিয়তা দেখাবে। কেন? কারণ আনস্টেবল এলিমেন্ট কারা, যাদের বা যেই এলিমেন্টের মধ্যে বা যেই এলিমেন্টের নিউক্লিয়াসে নিউক্লিয় বল অপেক্ষা বিকর্ষণ বলের মাত্রা বেশি। তাই তো তুমি ধরো যে তোমরা তোমাদের পাঁচজন বন্ধু মিলে একটা গ্রুপ করলে, তাই তো, যে সাপোজ তুমি দেখলে যে 5 জন বন্ধু মিলে একটা গ্রুপ করলে, ওই গ্রুপের মধ্যে প্রত্যেকের মধ্যে বন্ডিং যদি খুব বেশি থাকে, তাহলে ওই তোমাদের 5 জনের যে বন্ডিং যদি খুব বেশি থাকে, তাহলে ওই গ্রুপকে ভাঙা সহজ না, তার মানে তোমরা স্টেবল। কিন্তু যদি ওই 5 জনের গ্রুপের মধ্যে যদি ওই বন্ডিংটা ভেঙে যায়, বা যদি একে অপরের সঙ্গে যদি মতবিরোধ হয়, তখনই কি দেখবে যে ওই 5 জনের মধ্যে কেউ একজন গ্রুপ থেকে বাইরে বেরিয়ে চলে গেছে। তাহলে গ্রুপ থেকে যদি বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে, তাহলে ওই গ্রুপ হয়ে গেল স্টেবল। কেন? যে সাপোজ তোমরা 5 জন একসঙ্গে গ্রুপ করে আছো, খুব ভালো বন্ডিং, ঠিক আছে, তার মানে ও নিউক্লিয় বলটা অনেক বেশি আছে, তাহলে ও স্থায়ী এলিমেন্ট, তাহলে কেউ বাইরে যাওয়ার কোনো টেন্ডেন্সি নাই, ফলে মৌলের কোনো রূপান্তর ঘটবেই না, তাহলে ওই এলিমেন্ট তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবেই না। সাপোজ 5 জন গ্রুপের মধ্যে ওই 5 জনের মধ্যে একজন ছেলে অপরজনকে বলছে, দেখ ভাই, ওই থাকলে আমি থাকবো না। তাই তো দেখবা তোমাদের গ্রুপের মধ্যে হয় যে এরকম তোমরা গ্রুপ করলে, বাট এর মধ্যে কি হলো, একটা ঝগড়া হয়ে গেল, তাই তো, তাহলে কি বলবে, যে বলবে দেখ ওই থাকলে কিন্তু আমি থাকবো না। তার মানে কি, তার মানে নিশ্চয়ই কাউকে ভাগাতে হবে। তাহলে যদি একজন ভেগে যায়, তাহলে কি হবে, একজন যদি বাইরে বেরিয়ে চলে যায়, তাহলে ওই গ্রুপের সংখ্যা কমবে এবং ওই গ্রুপ কি হবে, স্টেবল হয়ে যাবে। তাহলে ওই 5 জনের গ্রুপের মধ্যে যখনই ওই রাগ বা যদি ঝগড়া গন্ডগোল হয়, তখনই ওই গ্রুপের মধ্যে প্রত্যেকের মধ্যে কি এবার ওই বন্ডিং অপেক্ষা বিকর্ষণ বেড়ে যাবে। তখন ওই গ্রুপ কি করবে, ভাঙতে চাইবে। কেন? গ্রুপ ভাঙলে পরে ও স্টেবল, দেখ ভাই আমি ওর সঙ্গে থাকবো না, যদি আমি ওর সঙ্গে আমি থাকবো না, ওকে বার করে দে, তাহলে আমি থাকবো, তাহলে গ্রুপ হবে স্টেবল। তাহলে যখনই ওই গ্রুপের মধ্যে বিকর্ষণটা বেড়ে গেল বন্ডিং এর থেকে, যখনই বিকর্ষণটা বেড়ে যাবে, তখনই কি হবে, তখনই গ্রুপ হবে আনস্টেবল। তখনই গ্রুপ কি চাইবে, তখনই গ্রুপ চাইবে আমি ভাঙতে চাইবো। তার মানে কি, ওখান থেকে এবার কি হবে, এবার মৌল মানে কি, এবার ওই একজন বার হয়ে যাবে, নতুন গ্রুপ হবে, কি হবে, 4 জনের গ্রুপ হয়ে গেল। তাহলে ওই মৌলটা অন্য মৌলে রূপান্তরিত ঘটে গেছে। তার মানে তাহলে এই তেজস্ক্রিয়তার মেন কারণ কি, আমি কি বললাম যে তেজস্ক্রিয়তার সম্পূর্ণ কার ঘটনা, নিউক্লিয়াসের ঘটনা। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে যে তীব্র নিউক্লিয় বল কাজ করে, সেই নিউক্লিয় বল অপেক্ষা যদি বিকর্ষণ বলটা বেড়ে যায়, তাহলে সেই সব নিউক্লিয়াস কি হবে, আনস্টেবল। তখনই বিকর্ষণ বলটা বেড়ে যাওয়ার জন্য ওরা তখন ভাঙতে চাইবে। কেন? তারা স্থায়ী মৌলতে রূপান্তরিত হওয়ার জন্য। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে তেজস্ক্রিয়তার কারণ কি, তাহলে তোমরা কি লিখবে এক কথায়, যে তেজস্ক্রিয়তার কারণ হলো যে কোনো মৌলের নিউক্লিয়াসে
ক্রিয়াশীল নিউক্লিয় বল অপেক্ষা প্রোটনের মধ্যে বিকর্ষণ বল বেড়ে গেলে ওই মৌল একটা আনস্টেবল বা অস্থায়ী মৌলে রূপান্তরিত হয়। তখনই কি ওদের মধ্যে একটা কি ওই অদৃশ্য কি রশ্মি বা কণা নির্গত হয়ে ওই মৌল অন্য মৌলতে রূপান্তরিত হওয়ার চেষ্টা করে, যে ধর্মের জন্য ওরাই তো তেজস্ক্রিয়তা, তাই তো? ওটাই কি আমাদের তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তার কারণ কি? যে বিকর্ষণ বলের মানটা যদি বেশি হয়ে যায় তাহলে ওরা কি আর টেন্ডেন্সি থাকবে না আবদ্ধ হয়ে, ওরা ভাঙতে চাইবে। তাহলে ভাঙতে চাইলে মানে কি অদৃশ্য কণা বেরিয়ে আসবে, তখন ওই মৌল অপর মৌলে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে তাহলে তোমরা বুঝতে পারলে এই তেজস্ক্রিয়তার কারণ, এই কারণটাই কি এই অস্থায়ী মৌলের মধ্যে লুকিয়ে আছে, তাই তো? এবং এখানে দেখো কি বলা আছে, আরেকটা ইম্পর্টেন্ট লাইনে বলা আছে, কোনো বাহ্যিক কারণ ছাড়া। কোনো বাহ্যিক কারণ বলতে কি বোঝায়? তুমি ধরো যে এই নিউক্লিয়াসের মধ্যে বিকর্ষণ বলের মানটা বেশি হয়ে গেছে নিউক্লিয় বলের থেকে, তাহলে এই নিউক্লিয়াস কি এখন আনস্টেবল হয়ে গেছে, তাহলে এবার ভাঙতে চাইবে। তাহলে এবার এ যেখান থেকে ভাঙছে সেই পারিপার্শ্বিক স্থানে যদি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করি, বা যদি চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করি, বা যদি এই অঞ্চলে যদি হিট সাপ্লাই করি, বা যদি আলোক শক্তি সাপ্লাই করি, তবে এই মৌলের তেজস্ক্রিয়তা কোনোভাবে পরিবর্তন হবে না। তার মানে কি বললাম? যে কোনো মৌলের যে তেজস্ক্রিয়তা সেটা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, কোনো তাপ শক্তি বা কোনো আলোক শক্তি দ্বারা প্রভাবিত হয় না। তার মানে যে কোনো বাহ্যিক কারণ বা কোনো বাহ্যিক প্রভাব দ্বারা এর প্রভাবিত হয় না। এবং এই তেজস্ক্রিয়তা সম্পূর্ণ কার ধারণা? নিউক্লিয়াসের ধারণা। কেন? কারণ এটাও দেখা গেছে যে এই তেজস্ক্রিয় মৌলের, কি বললাম, এই তেজস্ক্রিয় মৌলের যদি রাসায়নিক পরিবর্তন ঘটানো যায়, কি বললাম, এই তেজস্ক্রিয় মৌলের যদি রাসায়নিক পরিবর্তন ঘটানো যায়, তাহলে রাসায়নিক পরিবর্তন ঘটাচ্ছে মানে কি? তাহলে এই তেজস্ক্রিয় মৌলের ইলেকট্রন মহলে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করছে, তাই তো? তাহলে এই তেজস্ক্রিয় মৌলের যদি রাসায়নিক ধর্মকে পরিবর্তন করা যায়, তবে দেখা যায় যে এই রাসায়নিক ধর্ম পরিবর্তন করেও এই মৌলের তেজস্ক্রিয়তা পরিবর্তন করা যায় না। তার মানে কি? যে কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে কার উপরে? ইলেকট্রন মহলের উপর। যে ইলেকট্রন সংখ্যা চেঞ্জ করলে তার রাসায়নিক ধর্মের চেঞ্জ ঘটবে। তাহলে রাসায়নিক ধর্মের কি চেঞ্জ করলেও, মানে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন করলেও এই মৌলের কোনো রকম তেজস্ক্রিয়তা ধর্মের পরিবর্তন ঘটে না। তার মানে আমরা এবারও বলতে পারবো যে তেজস্ক্রিয়তা ইলেকট্রন যে মহলের উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণ কি পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। ক্লিয়ার? তাহলে এবং এই যে তেজস্ক্রিয়তা মানে এই যে আনস্টেবল এলিমেন্ট কারা হবে? এই আনস্টেবল এলিমেন্টের আবার বৈশিষ্ট্য আছে, এটাও তোমরা লিখে রাখো, যে যাদের পরমাণু ক্রমাঙ্ক 83 বা তার বেশি। কি বললাম? যে যাদের পরমাণু ক্রমাঙ্ক 83 বা তার বেশি। অ্যাকচুয়ালি পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বোঝায়? পরমাণু ক্রমাঙ্ক বলতে বোঝায় এই পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যা। এবং আরো আরেকটা আছে যে যাদের পারমাণবিক ভর 210 বা তার বেশি। কি বললাম? যে এই যে তার মানে যে এই যে আনস্টেবল এলিমেন্ট কারা হবে? যাদের মধ্যে নিউক্লিয় বল অপেক্ষা বিকর্ষণ বলটা বেশি কাজ করবে, মানে ভাঙার টেন্ডেন্সি আছে, তাহলে মৌলের রূপান্তর ঘটবে। তাহলে কারা? যাদের পরমাণু ক্রমাঙ্ক 83 বা তার থেকে বেশি, এবং যাদের পারমাণবিক ভর 210 বা তার অপেক্ষা বেশি, তারাই হচ্ছে এই তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে।
তার মানে তারাই কি আনস্টেবল এলিমেন্ট। ক্লিয়ার? তাহলে এটা কি আমাদের বৈশিষ্ট্য বলতে পারো। এবং ওর সেকেন্ড বৈশিষ্ট্য কি? সেকেন্ড বৈশিষ্ট্য যদি বলো তাহলে ও বাহ্যিক যে প্রভাব এর উপর নির্ভর করে না। তাহলে কোনো মৌলের বা এলিমেন্টের তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, তাপ শক্তি, আলোক শক্তি যদি সাপ্লাই করি, যদি পরিবর্তন করি, তবুও তেজস্ক্রিয়তা নির্ভর করে না। তাহলে কোনো বাহ্যিক প্রভাবের উপর নির্ভর করে না। এবং থার্ড কি বলতে পারি? থার্ড বলতে পারি যে এই তেজস্ক্রিয়তার প্রভাবে মৌল অন্য মৌলে রূপান্তরিত হয়। এবং তুমি নেক্সট বৈশিষ্ট্য বলতে পারো, তোমার নেক্সট বৈশিষ্ট্য বলতে পারো যে তেজস্ক্রিয়তা তার ইলেকট্রন মহলের উপর নির্ভর করে না। তুমি এভাবে বলতে পারো যে কোনো তেজস্ক্রিয় মৌলের রাসায়নিক ধর্মের পরিবর্তন করলে, কোনো তেজস্ক্রিয় মৌলের রাসায়নিক ধর্মের পরিবর্তন করলে তেজস্ক্রিয়তা পরিবর্তন হয় না। তার মানে কি ওই তেজস্ক্রিয় মৌলের ইলেকট্রন মহলের পরিবর্তন করলে তেজস্ক্রিয়তা চেঞ্জ হয় না। কেন? কারণ তেজস্ক্রিয়তা শুধুমাত্র পরমাণুর নিউক্লিয়াসই ধর্ম। ক্লিয়ার? তাহলে এগুলো হলো বৈশিষ্ট্য। তাহলে এই তেজস্ক্রিয়তা কাকে বলে? যে ধর্মের প্রভাবে অস্থায়ী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত অবিরাম গতিতে, কেন কেউ তো বাধা দেওয়া কেউ নাই, ওকে কেউ কন্ট্রোল করতে পারবে না, এই কন্ট্রোল না করার জন্যই হিরোশিমা এবং নাগাসাকিতে ওই লিটল বয় এবং ফ্যাটম্যান যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই সময় কি এই তেজস্ক্রিয়তাকে সাহায্য নেওয়া হয়েছিল। এবং আমি নেক্সট যে পরের যে ভিডিওগুলো আসবে আমি সব ডিটেলসে আলোচনা করব। তাহলে যে ধর্মের জন্য অস্থায়ী মৌলের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত অবিরাম গতিতে এক অদৃশ্য বিকিরণ কোনো বাহ্যিক কারণ ছাড়াই নিঃসরণ ঘটে এবং মৌলটি অন্য মৌলে রূপান্তরিত হয়, এই ধর্মকেই বলা হয় ওই মৌলের তেজস্ক্রিয়তা। এবং যেই সব মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে সেই মৌলগুলোকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। যেমন ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম। এছাড়াও এই কার্বনের C40 আইসোটোপ এবং এই পটাশিয়াম 1940। তাই তো? তাহলে যেই সব মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে তাদের বলা হয় তেজস্ক্রিয় মৌল। তাদের আমরা কি বলবো? তেজস্ক্রিয় মৌল। এবং এই তেজস্ক্রিয় মৌল থেকে যে অদৃশ্য বিকিরণ নির্গত হয় তাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। কি বললাম? যে তেজস্ক্রিয়তা কাকে বলে বুঝতে পারলে? এবং যেই সব মৌল তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে তাদের বলা হয় তেজস্ক্রিয় মৌল। এবং এই তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয়তা ধর্মের জন্য যে অদৃশ্য রশ্মি বিকিরণ করে বা নিঃসরণ করে তাদের বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। তাই তো? তাহলে তেজস্ক্রিয়তা কি জানলে? তেজস্ক্রিয় মৌল কি সেটা জানলে, এবং তেজস্ক্রিয় রশ্মি কি। তাই তো? তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয়তা ধর্মের জন্য যে অদৃশ্য রশ্মি নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ক্লিয়ার? এবং এগুলো সব তোমাকে নোট করতে হবে। এবং 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 এই যে তেজস্ক্রিয়তা, এখান থেকে তোমাকে আরো দুটো জিনিস জানতে হবে। একটাকে বলা হয় জনক পরমাণু, আর সেকেন্ড বলা হয় দুহিতা পরমাণু। কি বলে? দুহিতা পরমাণু। এটা কি বলে? প্যারেন্টস অ্যাটম, একটা বলে ডটার অ্যাটম। যে জনক কি? যে মৌলের তেজস্ক্রিয় রূপান্তর ঘটবে বা যে মৌলের তেজস্ক্রিয় বিঘটন ঘটবে সেই মৌলকে আমরা কি বলবো? জনক পরমাণু। এবং যে মৌল রূপান্তর ঘটে যে নতুন মৌল সৃষ্টি হবে তাকে বলে দুহিতা পরমাণু বা ডটার অ্যাটম।
তাই তো? তাহলে এক্ষেত্রে এই যে অস্থায়ী মৌল, যে আনস্টেবল এলিমেন্ট, সেটি এক্ষেত্রে জনক। তাহলে এই মৌলটি অন্য যে মৌলে রূপান্তর, সে আমাদের ডটার অ্যাটম বা বলে দুহিতা পরমাণু, তাই তো? এবং এই দুহিতা পরমাণুর মধ্যে যদি তেজস্ক্রিয়তা ধর্ম বর্তমান থাকে, তাহলে এই দুহিতা পরমাণু কি হবে? নেক্সট পর্যায়ে জনক যে অ্যাটম তার মতন আচরণ করবে। তাহলে কি বললাম? যে মৌল তেজস্ক্রিয় বিঘটন ঘটে তাকে বলবো জনক পরমাণু, এবং তেজস্ক্রিয়তা বিঘটন ঘটিয়ে যে নতুন মৌল সৃষ্টি হয় তাকে বলবো আমরা দুহিতা পরমাণু। ক্লিয়ার? তাহলে এতটুকু সম্পূর্ণ ক্লিয়ার। এবং তোমরা এটাকে অবশ্যই নোট করে নাও। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে লিখে রেখেছি, এটাও তোমাকে খুব জানতে হবে। কেন? এই অ্যাকচুয়ালি সায়েন্সের, কারণ এটা যেহেতু ফিজিক্যাল সায়েন্স, এখানে ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে। তোমাদের ক্লাস 10 মানে ফিজিক্যাল সায়েন্স। তাহলে এই তোমাদের ফিজিক্যাল সায়েন্সে তোমাকে প্রত্যেকটা জিনিস তোমাকে পাই টু পাই তোমাকে বুঝতে হবে। মেন কনসেপ্ট তোমাকে বুঝতে হবে। এবং ঠিক সেভাবেই এই তেজস্ক্রিয়তার আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য প্রত্যেকটা স্টুডেন্ট ছেড়ে যায় বা ওটাকে ইগনোর করে। সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা কোনো মৌলের ধর্ম না। আমি আবার বলছি, তেজস্ক্রিয়তা কোনো মৌলের ধর্ম না। তেজস্ক্রিয়তা কোনো মৌলের আইসোটোপের ধর্ম। যে কি বললাম, এটাও একটা ইম্পর্টেন্ট লাইন যেটা প্রত্যেকটা স্টুডেন্ট ইগনোর করে যায়। কিন্তু তোমরা ইগনোর করবে না, কারণ যে এটাও খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যে তেজস্ক্রিয়তা কোনো মৌলের ধর্ম না। তেজস্ক্রিয়তা কোনো মৌলের আইসোটোপের ধর্ম। কি করে? দেখো আমি কি লিখেছি, সি মানে কার্বন যে 14, এই কার্বন 14 যে আইসোটোপ, ও একমাত্র তেজস্ক্রিয়তা দেখায়। তুমি কখনোই বলতে পারবে না যে কার্বন মৌল তেজস্ক্রিয় না, একদম রং। সেই জন্য বললাম যে তুমি কখনোই বলতে পারবে না যে তেজস্ক্রিয়তা মৌলের ধর্ম। তেজস্ক্রিয়তা কি? মৌলের আইসোটোপের ধর্ম। তাহলে তুমি কখনোই বলতে পারবে না যে কার্বন পরমাণু তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তুমি কি বলতে পারবে? তুমি বলতে পারবে যে কার্বন পরমাণু C14 আইসোটোপটি তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে, তাই তো? যেমন কি হয় তোমরা জানো, C612 হয়, আবার কি হয় C613 হয়, আবার C614 হয়, তাই তো? এই তিনটা কি কার্বনের আইসোটোপ। কিন্তু শুধুমাত্র এই কার্বন 14 যে আইসোটোপ, এই একমাত্র রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, বা একমাত্র এই কার্বনের C14 যে আইসোটোপ, এই আইসোটোপটাই একমাত্র তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। তাহলে তোমরা কখনোই বলতে পারবে না যে কার্বন মৌল তেজস্ক্রিয় ধর্ম বর্তমান। তুমি কি বলবে? যে না, কার্বন মৌল না, কার্বন মৌলের C14 আইসোটোপটি তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, তাই তো? তাহলে তেজস্ক্রিয়তা কোনো মৌলের ধর্ম না, ওই মৌলের আইসোটোপের ধর্ম। ক্লিয়ার? তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তেজস্ক্রিয়তা কি, তাই তো? যে তেজস্ক্রিয়তা কি বললাম, তেজস্ক্রিয়তার কারণ বললাম, তাই তো? তেজস্ক্রিয়তা কি বললাম, তেজস্ক্রিয়তার কারণ বললাম। এছাড়াও যে তেজস্ক্রিয়তা যে কি, যে ধর্মটা, সেটাও সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করা গেল। তেজস্ক্রিয়তা কি, তার কারণ কি, তার ধর্ম কি, তেজস্ক্রিয় রশ্মি কি, তেজস্ক্রিয় মৌল কারা, ভারী মৌলকে, হালকা মৌলকে, ইত্যাদি সবই তোমাকে পাই টু পাই করতে হবে। এবং তেজস্ক্রিয়তা মৌলের নিউক্লিয়াসের ধর্ম। ক্লিয়ার? এবার যে তোমাদের যে বলা হলো যে কোন তেজস্ক্রিয় মৌল থেকে তেজস্ক্রিয়তা ধর্মের জন্য যে আমাদের যেটা অদৃশ্য যে রশ্মি বেরিয়ে আসে তাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। এই তেজস্ক্রিয় রশ্মি হয় 3 প্রকার। কি বললাম? এই তেজস্ক্রিয় রশ্মি হয় 3 প্রকার। একটাকে বলা হয় আলফা
রশ্মি, সেকেন্ড বলা হয় বিটা রশ্মি, থার্ড বলা হয় গামা রশ্মি। থার্ড আমরা কি বলি যে গামা রশ্মি, তাই তো? আলফা রশ্মি, বিটা আর গামা, তিনটা। যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে যে আমাদের অদৃশ্য রশ্মি বেরিয়ে আসে এবং সেখান থেকে প্রমাণ করা যায় যে ওখান থেকে তিন ধরনের রশ্মি বেরিয়ে আসে, সেটা একটা হচ্ছে আলফা, বিটা আর গামা। এবং এই আলফা রশ্মি বলতে বোঝায়, এই আলফা রশ্মি বলতে বোঝায় He42 কণার স্রোত, কণার স্রোত। মানে অ্যাকচুয়ালি এই আলফা রশ্মি বলতে কি বোঝায়? হিলিয়াম কণার স্রোত। অ্যাকচুয়ালি কি হিলিয়াম একটা কণা, কিন্তু যেহেতু ওই কণা এত তীব্র গতিতে বেরিয়ে আসে, তাহলে আমাদের দেখে কি মনে হয় একটা রশ্মি বেরিয়ে আসছে। সেই জন্য এই হিলিয়াম কণার যে স্রোত তাকে আমরা বলি আলফা রশ্মি। বোঝা গেল যে আলফা রশ্মি কেন বলছে? আলফা রশ্মি মানে হিলিয়াম কণার স্রোত, হিলিয়াম কণা ফ্লো করছে। যেহেতু হিলিয়াম কণাটাই একটা উচ্চ গতিবেগে ফ্লো করে, আমাদের মনে হয় যে একটা রে বেরিয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আলফা কণা বলতে কি বোঝায়? হিলিয়াম কণার স্রোত। তাহলে আলফা রশ্মি বেরিয়ে আসলো মানে হিলিয়াম কণা নির্গত হলো। এবং বিটা রশ্মি বলতে বোঝায় যে ইলেকট্রন কণার স্রোত, ইলেকট্রন। একে কি বলে? একে বলে ইলেকট্রন কণার স্রোত। মানে এটা বলে E-1 0, এটা বলে ইলেকট্রনের চিহ্ন, যে ইলেকট্রন কণা স্রোত। সেম এটাও যে অ্যাকচুয়ালি বিটা রশ্মি কেন বলছে? কারণ এক্ষেত্রে এই ইলেকট্রন কণা উচ্চ বেগ নিয়ে বেরিয়ে আসে। আর গামা, এই গামা রশ্মি হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যে অ্যাকচুয়ালি এই গামা মানে কি আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কি, এটা তোমাদের ক্লাস 10 এ নাই, ওটা ক্লাস 12 এর ফিজিক্সে আছে। তাহলে আলফা রশ্মি মানে হিলিয়াম কণার স্রোত, বিটা রশ্মি মানে ইলেকট্রন কণার স্রোত, আর গামা রশ্মি মানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এবার এই তিনটাকে যদি আমরা যদি কম্পেয়ার করি, এই তিনটা যদি কম্পেয়ার করা যায়, তবে কম্পেয়ার করলে দেখা যাবে এই আলফা রশ্মি হচ্ছে পজিটিভ, মানে ধনাত্মক। যে অ্যাকচুয়ালি আলফা রশ্মি মানে ধনাত্মক কণার স্রোত, আর ইলেকট্রন কি ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক প্রকৃতি। এবং গামা এটা হচ্ছে নিস্তড়িত, এটা কি হয়? নিস্তড়িত, তাই তো? এটা হচ্ছে প্রকৃতি। তাহলে আলফা রশ্মির প্রকৃতি কি রূপ? আলফা হচ্ছে ধনাত্মক, বিটা হচ্ছে ঋণাত্মক এবং গামা হচ্ছে নিস্তড়িত, এটা আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং সেকেন্ড এখান থেকে আমরা বলতে পারি এই যে যে আলফা কণা, যে আলফা কণা, এই আলফা কণার এই আলফা, বিটা, গামা, এই তিনটা যে রশ্মি বেরিয়ে আসে, এগুলো তিনটা রশ্মি কি করে? বিভিন্ন কাগজ বা কাঠ একে ভেদ করে চলে যায়। তাহলে এদের প্রত্যেকের কি একটা ভেদন ক্ষমতা আছে। তাহলে এবং এই আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা এবং গামার চেয়ে কম। তাহলে কি বললাম? এই আলফা রশ্মির ভেদন ক্ষমতা কম, বিটা কার আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা এবং গামার চেয়ে কম। এবং বিটা রশ্মির যে ভেদন ক্ষমতা সেটা আলফার থেকে বেশি, কিন্তু গামার থেকে কম। এবং গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এটা সব থেকে ইম্পর্টেন্ট। তোমাদের এই কোশ্চিনটাই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। কি বললাম? যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে কম। তাহলে সবচেয়ে কম কার? আলফা, আর সবচেয়ে বেশি কার? গামা। তাহলে এই আলফার সবচেয়ে কম, বিটার কি আলফার চেয়ে বেশি কিন্তু গামার চেয়ে কম, আর গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং এই আলফা, বিটা, গামা এই তিনটার ভেদন ক্ষমতার যদি অনুপাত করা যায়, তাহলে দেখা যাবে যে 1:100:10,000। কি বলে? 10,000। কি বলে? 10,000। যে আলফা,
বিটা গামা এই তিনটে যদি ভেদন ক্ষমতা অনুমান করা যায় তাহলে কি হবে 1:100 ইনটু 1000। এবং থার্ড কি বলবে, থার্ড বলবে হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। কি বললাম, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এই আলফা রশ্মির গ্যাসকে আয়োনাইজ কি করা বল কি করা আয়নিত করার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপর বিটা আর গামার 9 প্রায়। তাহলে তাহলে এটা হবে 10,000:100:1। তাহলে এটা বলতে কি বোঝায়, এটা এবার হচ্ছে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। এটা কি, এটা হচ্ছে আলফা বিটা গামা, এটা কিসে, এটা হচ্ছে ভেদন ক্ষমতা। আর এটা এটা কি, এটাও সেম আলফা বিটা গামা, এটা কি, এটা হচ্ছে গ্যাসকে আয়নিত করা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা। ক্লিয়ার? এবার ভর, যদি ভর বলা হয়, যদি বলা হয় ভর, তবে এই আলফা রশ্মির ভর কার সঙ্গে সমান, একটা হিলিয়াম কণার যে ভর তার সঙ্গে সমান। কেন, অ্যাকচুয়ালি আলফা রশ্মি বেরিয়ে আসছে, তার মানে কি হিলিয়াম কণা বেরিয়ে আসছে। তাহলে এই আলফা রশ্মির ভর কত বলবো, এই হিলিয়াম কণার যে ভর তার সঙ্গে হবে সমান। এবং এই যে আছে, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি এরকম, যে ভর কত হবে, এর ভর হবে এরকম 1.6 ইনটু 9.1। যে ইলেকট্রনের যে মানে এই বিটা কণার যে ভর হবে সেটা হচ্ছে ইলেকট্রনের ভরের সমান, বিটা রশ্মির যে ভর হবে সেটা বিটা রশ্মির যে ভর সেটা ইলেকট্রনের ভরের সমান। আর গামা এর ভর নেই, এই গামা রশ্মি তার কোনো হচ্ছে ভর নেই, এই গামার কোনো ভর নাই। এবং এই যে আলফা রশ্মি, যে আলফা রশ্মি আছে, সেই আলফা রশ্মির ভর কত, হিলিয়ামের সঙ্গে সমান। এবং ইলেকট্রন মানে বিটা রশ্মি তার ভর কি, ইলেকট্রনের সঙ্গে সমান। এবং গামা ওর কোনো ভর নাই। এবং যে আলফা রশ্মি এর আধান কত, ধনাত্মক, এবং এর আধানের মানটা কত, এই আধানের মান হয় প্রোটনের আধানের দ্বিগুণ, তার মানে এর আধান হয় 2 ইনটু 1.6 ইনটু 10⁻⁻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 প্রোটনের যে আধান তার সঙ্গে সমান। হ্যাঁ, আর এ হচ্ছে আধান নাই, এর আধান নেই, এর আধান নেই। ক্লিয়ার, বোঝা গেল যে আলফা বিটা গামা এই তিনটার কি হচ্ছে, তিনটার হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আধান কেমন হয়, বেদন ক্ষমতা, গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এবং ভর। তাহলে তোমরা বুঝতে পারলে, তোমরা বুঝতে পারলে। এবং তোমাদের নেক্সট তোমাকে জানতে হবে এই যে তেজস্ক্রিয়তা, যে তেজস্ক্রিয়তা, এই তেজস্ক্রিয়তার কিছু আছে ব্যবহার, এই তেজস্ক্রিয়তার কিছু আছে ব্যবহার, এই তেজস্ক্রিয়তার কিছু আছে ব্যবহার। যেমন আমরা চিকিৎসা ক্ষেত্রে এই তেজস্ক্রিয়তাকে আমরা ইউজ করতে পারি। যেমন কি বলা যায়, I-131 মানে আয়োডিনের এই আইসোটোপ থাইরয়েড চিকিৎসায় ইউজ করা হয়। তাহলে এই আয়োডিনের যে 131 আইসোটোপ আমাদের থাইরয়েড চিকিৎসায় ইউজ করা হয়। সেকেন্ড, কোবাল্ট 60, এটা আবার কোবাল্ট 60 এটা আবার ক্যান্সার চিকিৎসায়, এটা আবার ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য। এছাড়াও আছে রেডিয়াম, তাই তো। এই কোবাল্ট 60 এটা আবার ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়, ক্যান্সার চিকিৎসায় ইউজ করা হয়, যে ক্যান্সার কোষকে ধ্বংস করার জন্য এই কোবাল্ট 60 এটা আমরা ইউজ করতে পারি। এবং 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 আরেকটা আছে যে ফসফরাস 32, এই ফসফরাস 32 এটা বলছে ব্রেন টিউমার, এটা হচ্ছে মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের টিউমার ধ্বংস করার জন্য, টিউমার ধ্বংস করার জন্য ইউজ করা হয়। তাহলে এই যে তেজস্ক্রিয়তা ওর কি বললাম, ওর ব্যবহার কি, এক নম্বর হচ্ছে চিকিৎসা
চিকিৎসা ক্ষেত্রে যে আয়োডিনের এই আইসোটোপ থাইরয়েড, কোবাল্ট 60 ক্যান্সার চিকিৎসায়, ফসফরাস 32 আইসোটোপ তেজস মস্তিষ্কের টিউমার চিকিৎসা এবং লিউকোমিয়াতে এটা ইউজ করা হয়। এছাড়াও ইউরেনিয়ামের যে আইসোটোপ, এই ইউরেনিয়ামের আইসোটোপ থেকে সিসার আইসোটোপের একটা পরিবর্তন ঘটিয়ে পৃথিবীর বয়সটাকে নির্ণয় করা যায়। তাহলে এই যে তেজস্ক্রিয়তার সাহায্যে আবার আমরা আমাদের এই পৃথিবীর বয়স কত সেটা আমরা বার করতে পারি ওই ইউরেনিয়ামের আইসোটোপের সাহায্যে। এবং থার্ড বলতে পারি যে বিভিন্ন জীবাশ্ম বা বিভিন্ন হচ্ছে গাছপালা বা বিভিন্ন যে হয় না যে ফরেন্সিক ল্যাবে যে বিভিন্ন কঙ্কাল, যে বিভিন্ন হচ্ছে ওই জীবাশ্ম বা বিভিন্ন কঙ্কাল, সেটা মানুষ হোক বা বিভিন্ন পশু পাখি হোক, তাই তো, ওই বিভিন্ন যে কঙ্কাল পাওয়া যায় সেই কঙ্কালের মধ্যে যে অস্থিমজ্জা, সেই অস্থিমজ্জায় ওই কার্বন 14 এবং কার্বন 12 এদের অনুপাত ঘটিয়ে ওই জীবাশ্মের বয়স নির্ণয় করা যায়। একে আমরা বলি কি রেডিও কার্বন ডেটিং। একে কি বলে? একে বলে হচ্ছে রেডিও কার্বন ডেটিং। তার মানে যে বিভিন্ন মানে পৌরাণিক যে বিভিন্ন আসবাবপত্র কাঠের বা বিভিন্ন ফরেন্সিক ল্যাবে যে বিভিন্ন হচ্ছে ওই জীবাশ্ম, হাড়গোড় ইত্যাদি ওই C14 এবং C12 এর অনুপাত ঘটিয়ে ওই পুরাতাত্ত্বিক জিনিসের আমরা বয়স নির্ণয় করতে পারি। একে বলে রেডিও কার্বন ডেটিং। তাই তোমরা কি বললে? তোমরা বললে হচ্ছে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার কারণ কি, তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য, তেজস্ক্রিয় মৌল কি, তেজস্ক্রিয় রশ্মি কি, জনক পরমাণু কি, দ্বৈতা পরমাণু কি, তেজস্ক্রিয়তা কি করে সৃষ্টি হলো, কোন বিজ্ঞানী এখানে ইনভলভ আছে, এবং সঙ্গে যে কোন কোন রশ্মি বেরিয়ে আসে আলফা বিটা গামা, এবং প্রত্যেকের বৈশিষ্ট্য, প্রকৃতি এবং তার সঙ্গে এই তেজস্ক্রিয়তার ব্যবহার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তেজস্ক্রিয়তার নেক্সট ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।